তোমার চ্যানেল এই পডকাস্টের নাম ভেলকি? আমার চ্যানেলের নাম তো ভেলকি। ও, ওটা আমি জানতাম না। ও, জানতেন না? তো পাগলাটা দেখে ঘোড়া আমার হচ্ছে কিন্তু- সেগমেন্ট আর ভেলকি হচ্ছে চ্যানেল। তাহলে আমরা তো ভেলকি দেখাচ্ছি। আমি সেটাই বলতে চাইছিলাম যে 20 বছরে আমি একটু ভেলকিই দেখাচ্ছি এবার। না আছে, কিন্তু একটু অন্যরকমভাবে আবার এই পাগলের একটা লোগো সমেত বসেছি। কারণটা পুরো আলাদা, মানে খুব ইন্টারেস্টিং, সেটা বলবো। দীপন আমাদের সঙ্গে রয়েছে, দীপন রায়। আচ্ছা, এই যে পাগলের আঁকড়া, এসেই যেটা আপনি বললেন, পাগলের আঁকড়া দেখে খুব ভালো লাগছে। কেন ভালো লাগলো, কেন হঠাৎ? দেখো আমরা দেখোই বলছি তো। হ্যাঁ, একদম। আমরা যারা থিয়েটার করি, হ্যাঁ, তারা তো আমি মনে করি যে পাগলামি না থাকলে থিয়েটারটা করা যায় না। থিয়েটার তো একদিন দুদিন করা গেল শখে, হ্যাঁ, তারপরে একটা সময় কন্টিনিউ করে। হ্যাঁ। তো আমি ব্যক্তিগতভাবে আমারও ভালো লেগেছে এই কারণে যে এই থিয়েটারের অভ্যেসটা বিদেশে বসে আমি 40 বছর নন স্টপ করে যাচ্ছি। আমাদের সীমাবদ্ধ ক্ষমতা, হ্যাঁ, তাই দিয়ে থিয়েটার সবসময় গরিব, তুমি জানো। তাহলে বাবা, হ্যাঁ, এই নিয়ে আলোচনা করবো। তো পাগলামি না থাকলে গরিব হয়েও কাজ চালিয়ে যাওয়া সম্ভব হয় না। সেই জন্য আমার খুব একটা দৃষ্টি আকর্ষণ করেছে। তো আমিও পাগল, আপনাকে পাগলই বলছি। হ্যাঁ হ্যাঁ, কারণ ওনার মতন পাগলামি, মানে আমি যেটুকু শুনলাম, যেটুকু মানে ক্যামেরার পিছনে একটু আমরা আড্ডা মারছিলাম, তাতে দেখলাম ওই যে উনি বললেন 40 বছর ধরে উনি বাইরে। আমি কিছু বলবো না, আমি পুরোটাই ওনার থেকে জানবো। মানে নাটক আমাদের এখানে যে কালচার, মানে এই যে নাটকের যে কালচার, সেটা উনি ওখানে করছেন, নিউ জার্সিতে। আরও অন্য অন্য জায়গায় বোধহয় করেছেন ওখানেও। হ্যাঁ, আমরা অলমোস্ট সারা বিশ্বেই ওখানে করেছেন। তো সে কর্মকাণ্ডটা কি এক্স্যাক্টলি, মানে সেটা ওনার থেকে একটুখানি শুনে নিই, মানে কি শুনি। তো আমরা শুরু করেছিলাম, মানে আমি এদেশ থেকে গেছি, আমি এখানে আমার গুরু ছিলেন দেবেশ চক্রবর্তী। আচ্ছা। উৎপলদার যিনি শিষ্য, তিনি আমার গুরু। তো তার হাতে খড়ি অত্যন্ত কঠোর শাসনে অনুশাসনে আমরা তৈরি হয়েছি, এবং থিয়েটারের যে পাগলামিটা উনি আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন, সেই পাগলামিটা এখনও বহন করে চলেছে বিদেশে গিয়েও। তো প্রথম যখন আমি বিদেশের মাটিতে পা রাখি 1984 সালে, তখন ওখানে গিয়েই আমার প্রথমে যেটা মনে হয়েছিল, ধাক্কা খেয়েছিলাম যে আমি কিছুটা ছেড়ে এসেছি আমার প্রিয় শহর। আচ্ছা, এখানে একটু কেটে আমি জিজ্ঞেস করছি, এই যে বিদেশে আপনি গেলেন, সেখানে কি অন্য কোনো প্রফেশন নিয়ে গেলেন, মানে আপনি? হ্যাঁ, আমি একজন হেলথ কেয়ারের লোক। আচ্ছা, হ্যাঁ, আমি পেশায় ফার্মাসিস্ট। আচ্ছা। এবং ওখানে আমি এখনও প্র্যাকটিস করি। গত 17 বছর আমি অধ্যাপনা করেছি নিউ ইয়র্ক একটা বড় ইউনিভার্সিটিতে। এই বছরে আমি কলকাতায় একটা ফেস্টিভ্যাল শুরু করলাম, যেটা তোমার বলছিলাম। সেই ফেস্টিভ্যালটা সুষ্ঠুভাবে করার জন্য আমি চাকরিটি ছেড়ে দিয়ে, চাকরি থেকে রিজাইন করে তবে আমি কলকাতায় এলাম একটা দীর্ঘ সময় থাকার জন্য, যাতে এই ফেস্টিভ্যালটা সুষ্ঠুভাবে করা যায়। সেটাও একটা পাগলামি তো, সেটাও তো পাগলামি, পুরোটাই পাগলামি। এবার যেখানে আমরা ছিলাম, যে আপনি বাইরে গেলেন, হ্যাঁ, তো 40 বছর পরে ওটা মনে হলো যে আমি যেটা ফেলে এসেছি সেটা আমার থিয়েটার। হ্যাঁ, কারণ আমি পার্টি করি না, হ্যাঁ, মদ খাই না, হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে একটু শখে ড্রিঙ্ক করলাম, কিন্তু ওটা আমার হ্যাবিট নয়। তো আমার সময়টা কাটবে কী করে? তো তখনই আমার মনে হলো যে একটা নিজের দল তৈরি করি। এবং তখন আমার গুরু, আমাদের যে দলটায় আমি কাজ শুরু করেছিলাম কলকাতায়, সেটার নাম এপিক অ্যাক্টার্স ওয়ার্কশপ। আমাদের রিহার্সাল হতো তখনকার ওই রাধা ফিল্ম স্টুডিও, ওটা ছিল আমাদের রিহার্সাল ঘর। আচ্ছা। হ্যাঁ, তো ওখানে আমরা রিহার্সাল করে শুরু করতাম। পরবর্তীকালে দেবেশ ওটাকে লেক স্টেডিয়ামের একটা ঘরে উনি শিফট করেছিলেন। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আমরা এরকম একটা করতে চাই, এবং আমার একজন সহ অভিনেতা এখানে ছিলেন, আমার সিনিয়র, যে আমাকে এই এপিকে নিয়ে আসেন। তখন দুজনেই আমরা যাদবপুরে পড়াশোনা করি। তো ও আর আমি দুজনে মিলে প্ল্যানটা করলাম যে আমরা যদি এপিকের নামে এখানে দলটা শুরু করি 1988 সালে। 4 বছর তখন কেটে গেছে। 4 বছর আমরা দুজনে এদিক ওদিক টুকটাক কাজ করছি। তো তারপরে দেবেশদাকে ফোন করলাম, দেবেশদাকে ফোন করে বললাম যে দেবেশদা, আমরা দুজনে এরকম এখানে এপিকের নামে একটা দল করতে চাই, আপনি কি অনুমতি দেবেন? তো উনি বললেন যে তোমরা আমার যোগ্য শিষ্য, আমাকে যদি বিদেশের মাটিতে তোমরা বাঁচিয়ে রাখো, তার চেয়ে ভালো প্রাপ্তি আমার কি হতো। তো অনুমতি পেয়ে গেলাম, ওই নাম নিয়ে দলটাকে রেজিস্টার করলাম অফিসিয়ালি, এবং 88 থেকে আমাদের
যাত্রা শুরু হলো। সেই 40 বছর যেটা বললাম, সেই 88 থেকে এখন 2025 চলছে। আমরা কিন্তু কোনোদিন বন্ধ করিনি কাজটা। আচ্ছা, এই যে এই কাণ্ডকীর্তন করতে গিয়ে এত বছরে এটা ফেস করতে হয়েছে তো 10 বারই একটা কথা, এটা প্রত্যেক নাট্যকার বা যারা একটু যুক্ত এই অভিনয়ের সাথে, নাটকের সাথে, করে কি হবে, কি লাভ, কি পাও? হ্যাঁ, টাকা তো পাওয়া যায়ই না, তাছাড়া আর কি পাও? মানে এতটা সময় এটার মধ্যে মানে শুনতে হয়েছে কথা। হ্যাঁ, প্রচুর শুনতে হয়েছে। আমার না সদ্য বিয়ে করেছিলাম ওখানে গিয়ে তখন, হ্যাঁ, তখন আমার এরকম পাগলামি অনেক আছে থিয়েটার ছাড়া। হঠাৎ আমার বাসনা হলো আমি পিএইচডি করব। আচ্ছা, তো যে বছর আমি পিএইচডিতে ভর্তি এনরোল করলাম, সে বছরে আমি বিয়ে করে ফেললাম। হ্যাঁ, তো ফুল টাইম পিএইচডিতে ঢুকলাম। হ্যাঁ, তো এই ধরনের পাগলামি কিন্তু তখন আমার বউ বলেছিল, কিন্তু থিয়েটারটা ছাড়িনি। তো পিএইচডিও করছি, থিয়েটারটাও করছি। তখন আমার বউ একটা কথা বলেছিল যে কলকাতায় যখন আমরা ও যখন ছোট ছিল, তখন ওর একটা ধারণা ছিল যে গ্রুপ থিয়েটার যারা করে তারা হচ্ছে বেকার, বেকার। এখানে তো তাদের ধারণা কোনো আছে। কাজকর্ম নেই, তারা আর কিছু করে না, থিয়েটারটাই করে। কারণ আমার ওয়াইফ হচ্ছে উত্তর কলকাতার মেয়ে, ওরা তখন থিয়েটার বলতে ওই কমার্শিয়াল থিয়েটারটাই বুঝতো। তখনকার সময় যেটা, হ্যাঁ, পাশাপাশি যে একটা প্যারালাল থিয়েটার, গ্রুপ থিয়েটার শুরু হয়েছে, হ্যাঁ, আন্দোলন, সেটা তারা মনে করতো যে বেকারত্বের একটা সময় কাটানোর পন্থা। ঠিক। তো এরকম আমার ওয়াইফের কাছ থেকে আমি এটা শুনেছি। পরবর্তীকালে যখন এই দীর্ঘ যাত্রার মধ্যে ও যুক্ত হয়ে গেল, কিভাবে যুক্ত হচ্ছে সেটা পরে বলবো, তখনও বুঝতে পারলো যে এটা শুধু পাগলামি নয়, এটা একটা মানুষের মনের খোরাক। এইটাই। হ্যাঁ, এটা ছাড়া আমি বাঁচতে পারবো না, সুস্থভাবে বাঁচতে পারবো না। হ্যাঁ, এবং সেইটা আমি কি করলাম নানাভাবে। আমার সৌভাগ্য যে ওই সময় কলকাতাতে থিয়েটার করতেন এরকম কিছু মানুষকে পেয়ে গেছিলাম। তো তাদেরকে আমাকে একটা সময় সবাই বলতো যে তুমি তো ছেলে ধরা, মানে এয়ারপোর্টে কেউ এসছে, খবর পেয়েছি, দৌড়ে গেছি, তাকে দৌড়ে পাকড়াও করে এনেছি। পুজোর অনুষ্ঠানে গেছি, খুঁজে বেড়াচ্ছি, যাকে দেখছি তাকে বলছি তুমি থিয়েটার করো। আরে বাবা। হ্যাঁ, আমার বাড়িটা হচ্ছে ওই চিত্তরঞ্জন, দিল্লির চিত্তরঞ্জন কলোনির কালীবাড়ি। কারণ ওখানে এসে সবাই এয়ারপোর্ট থেকে আসে, ঢুকে পড়ে। আর আমার কাজ হচ্ছে ছেলে ধরা, অর্থাৎ থিয়েটারে ছেলে খুঁজে পায়। এটা ছড়িয়ে গেল। হ্যাঁ, এবং আমি খুব মানে সেই ব্যাপারে খুব মানে বলতে পারি, গৌরবের সঙ্গে বলতে পারি আমি খুব সাকসেসফুল হয়েছি। এবং তারা অনেকে এখন আমার সঙ্গে আছেন এই 40 বছর। আচ্ছা, এরকম কি হয়েছে ওখানে যে নাটকের গ্রুপ, মানে আপনার ওখানে যে চলছে, মানে এখান থেকে গিয়ে তারা ওখানেই এটা নিয়েই পড়ে রয়েছে বা সেটেল করেছে, এরকম? এখন দেখ, খুব ভালো প্রশ্ন। সেটা হচ্ছে যে কারণ আমাদের ওখানে পেট চালানোর জন্য আমাদের কিছু কাজ করতে হবে, কাজে আমাদের প্রফেশন কিন্তু থিয়েটার নয়। একদম। আমি যেটা বলি, আমাদের থিয়েটার হচ্ছে আমাদের প্যাশন। প্যাশন, কিন্তু আমাদের নিজস্বই প্রত্যেকেরই নিজস্ব একটা প্রফেশন আছে। যেমন আমি খুব যেই চাকরিটা ছেড়ে দিলাম, আমার মনে হলো আমি একটা মুক্তি পেয়েছি, মুক্তির স্বাদ যাকে বলে, কারণ আমি এখন থিয়েটারে বেশি সময় দিতে পারবো। এবার এখানে স্টেটটা তো এখনও সেই একই রয়েছে আগের মতন, একটু পাল্টালেও মানে এখানে যারা কাজ করছে তারাও যে খুব একটা শুধু নাটক করে, অভিনয় করে নাটকে সংসার চালাতে পারছে এরকম তো নয়, প্রত্যেকের ক্ষেত্রে এরকম নয়, অনেকের ক্ষেত্রে, বিশিষ্ট কিছু মানুষের ক্ষেত্রে। এবার সেইটা নিয়ে কি বলবেন, কি দেখতে পাচ্ছেন, মানে ফিউচার কি নাটকের? আমি একজনের কথা এখানে মেনশন করতে চাই। আমি যখন ওখানে কাজ শুরু করলাম, তখন আমার একটাই উদ্দেশ্য ছিল, এই যে বললাম ছেলে ধরা নাম হয়েছে, এবং এই ছেলেদের ধরে আমি যদি কাজ করিয়ে যাই, তাদেরও তো একটা প্রশিক্ষণের দরকার। অবশ্যই, অবশ্যই। এবং সেই প্রশিক্ষণটা যদি পেশাদারিভাবে না হয়, তাহলে তারা মানসিকভাবে পেশাদারির জায়গায় পৌঁছতে পারবে না। ওই মানসিকভাবে পেশাদারি জায়গাটা থাকা দরকার, কাজের ক্ষেত্রে পেশাদারি হোক বা না হোক। একদম ঠিক। তো সেই জায়গা থেকে আমি প্রথম থেকেই ঠিক করলাম যে আমাদের এখানকার যারা পেশাদারি থিয়েটারের লোক রয়েছেন, ভালো ডিরেক্টর রয়েছেন, পরিচালকরা রয়েছেন, তাদের ওখানে নিয়ে গিয়ে একটা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে আমি প্রোডাকশান নামাবো। তো আমার প্রথম কাজ হয়েছিল নান্দিকারের সঙ্গে। আচ্ছা। হ্যাঁ, এবং পরবর্তীকালে আমি অনেকের সঙ্গে কাজ করেছি, তার জন্য আমার সঙ্গে তাদের সম্পর্কটাও অনেক দৃঢ় হয়েছে। তার মধ্যে একজন হচ্ছে বিভাসদা। আরে তো বিভাসদার সঙ্গে আমরা দুটো কাজ করেছিলাম। একটা হচ্ছে চাকভাঙা মধু,
পরবর্তীকালে আমরা সাহস দেখিয়েছিলাম বলিদান নাটকটি করবো। আচ্ছা। বুঝছিলাম ওটা তো অনেক বড় কাজ, তো ভেবেছিলাম ওটাকে হ্যান্ডেল করতে পারবো, সেটা আর হয়নি। কিন্তু বিভাসদেব ওখান থেকে ফিরে এসে একটা লেখা লিখেছিলেন এবং উনি এখনো বলেন সেটা। তোমার প্রশ্নের উত্তরে বলছি যে আমি বিদেশে গিয়ে ওখানকার ছেলে মেয়েদের মধ্যে যে পেশাদারি মানসিকতাটা দেখেছি সেটা কলকাতায় আজকে খুব বিরল। এই কথাটা একদম, তো ওইটাই হচ্ছে তোমার প্রশ্নের উত্তরটা। মানে এখানে না, আমি বলবো না, না, একদম এটা আমি ভাবলাম যে একজন যিনি বলেছেন। একদম ঠিক কথা, ঠিক কথা। আর কোথাও যদি আরও একটুখানি আমি ক্যাজুয়াল প্রশ্নই করি, মানে খুব শুনতে হয়, অভিনয় শিখতে হয়, এক্স্যাক্টলি, তাই না? মানে স্টেজে উঠে দাঁড়িয়ে দুটো ডায়লগ বলে অভিনয় হয়ে যায়, কোনো ব্যাপার না, না কোনো ট্রেনিংয়ের দরকার নেই। একদমই একদমই। ওটা গান শেখার দরকার হয়, নাচ শেখার দরকার হয়, অভিনয় শেখার কি দরকার? আমি তো স্টেজে উঠে দুটো ডায়লগ মুখস্থ করে বলে দেবো। সেইখান আর থেকে অভিনয়টা যে আমার শরীরের মধ্যেও থাকতে হবে, আমার মুখের মধ্যে থাকতে হবে, আমার প্রত্যেকটা অভিব্যক্তির মধ্যে অভিনয়টা থাকবে, সেটা দরকার নেই। এখানে আরেকটা জিনিস ইন্টারেস্টিং লাগছে আপনার, সেটা হচ্ছে যে সবার কি হয় এখানে যারা অভিনয় করেন কোনো না কোনো গ্রুপে যুক্ত। আপনার হয়েছে হচ্ছে আপনি প্রত্যেক গ্রুপের বিশিষ্ট একজনকে পেয়েছেন মেন্টার হিসেবে, তাই না? এবার অভিনয়ের তাদের প্যাটার্ন আলাদা, তাদের দক্ষতা আলাদা, এটাই। এবার সেইটাও আপনি শিখেছেন, কিন্তু সেখান থেকে পেয়েছেন আপনি। তো সেই জায়গা থেকে ভালো লাগাগুলো যদি বলেন। আচ্ছা, এটাও একটা ভালো প্রশ্ন, কারণ আমার সব সময় একটা চিন্তা ছিল যে আমি নিজেকে, যেহেতু আমেরিকায় আছি, আমার সে সুযোগটা রয়েছে, আমি কখনো বাঙালির গণ্ডির মধ্যে আটকে থাকতে চাই না। আমি বাঙালি হিসাবে নেতৃত্ব দিয়ে সমস্ত ভারতবাসী নয়, এশিয়ান যে মানে দক্ষিণ এশীয় ভাষাভাষী যারা আছে তাদেরকে একটা জায়গায় আনতে চাই। তাহলে একটা বৃহত্তর জায়গায় আমরা নিজেদের প্রমাণ করতে পারবো। এবং ওই জায়গা থেকে আমার যেটা মনে হলো যে আমরা যদি শুধু বাংলা ভাষায় নাটক করি তাহলে আমরা ওই বাঙালি গণ্ডির মধ্যে আটকে থাকবো। আমি তখন হিন্দি এবং ইংরেজিতেও নাটক করা শুরু করলাম। আচ্ছা, ওকে। এবং এবারে একই, কিন্তু অ্যাপ্রোচটা একই, যে আমি প্রফেশনাল ডিরেক্টর নিয়ে এসে কাজগুলো করাবো। এবারে হিন্দি নাটক তো কলকাতার ডিরেক্টরদের দিয়ে হবে না, একমাত্র লোক যাকে নিয়ে আমি কাজ করতে পেরেছিলাম উষা গাঙ্গুলি। উষাদিকে দিয়ে আমরা রুদালির প্রোডাকশনটা নামিয়েছিলাম ওখানে। পরবর্তীকালে আমরা মোহন আকাশে এবং অমল পালেকার, এদের দুজনকে দিয়ে আমি কাজ করাই ওখানে নিয়ে গিয়ে। ফলে এই যে বিভিন্ন ঘরানার কথা তুমি বললে, ডিরেক্টরদের নিজস্ব কতগুলো ঘরানা, মানে আপনি এনাদেরকে এত কাছ থেকে পেয়েছেন, আমি আপনার কাছ থেকে পাচ্ছি, ওনাদেরকে পাইনি, মানে ওইটুকু ফিল করার চেষ্টা করছি আর কি, যদি ওইটুকু যাত্রা পৌঁছতে পারি। এবং এটা কলকাতা থাকলে আমার সেই সুযোগ না, সেটা হতো না। রিসেন্ট আপনি বলছিলেন না কোনো একটি ফেস্টিভ্যাল যেখানে অমল পালেকার যাবেন, উনি গিয়ে কোনো একটি ওনার বইও বোধহয় ওখানে, ওইটা নিয়ে যদি একটু বলেন। আচ্ছা, ওনার রিসেন্ট মানে যেহেতু আমাদের এই বছরে এটা একটা মানে হিস্টোরিক্যাল মাইলস্টোন আমাদের কাছে। আচ্ছা, কারণ আমাদের যে প্রথমে বলি, আমি তো দলটা 40 বছর চলেছে, কিন্তু ওই যে কথাগুলো বললাম যে সবাইকে এক জায়গায় আনা, সেই জায়গা থেকে আমি 2006-এ এই প্রথম সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল শুরু করি। আচ্ছা, যেটা এন্টায়ার উত্তর আমেরিকায় প্রথম এবং শেষ, এখন পর্যন্ত কেউ করতে পারে। মানে 6 থেকে কন্টিনিউয়াসলি চলছে, একদম চলছে। এটা হচ্ছে 20 বছর। তো 6 যখন শুরু করেছিলাম তখন প্রধান অতিথি হিসাবে গিয়েছিলেন অমর পালেকার। আচ্ছা, হ্যাঁ, বেশ। আচ্ছা, এবং উনি স্টেজে যখন উদ্বোধনী ভাষণ দিতে গিয়ে বলেন যে আমি প্রতিজ্ঞা করছি যে এই যে ফেস্টিভ্যালটা শুরু হলো এটা এতটাই ইউনিক যেটা ভারতবর্ষে আমি কোনোদিন দেখিনি। আমি চাইবো যে এই ফেস্টিভ্যালটা হোক এবং আগামী 5 বছর অন্তত আমি গ্যারান্টি দিচ্ছি এই ফেস্টিভ্যালের সঙ্গে যুক্ত থাকবো। আরে এটা একটা পাবলিকলি কমিট করে এসেছেন এবং উনি রেখেওছেন সেই কমিটমেন্ট। 2007-এ আমি আবার ওনাকে বললাম যে আপনি তো প্রধান অতিথি হিসেবে এসেছেন, ফেস্টিভ্যালটা দেখেছেন, নাটকগুলো দেখেছেন 3 দিন ধরে, এবার আপনি বলুন আপনি কি একজন পরিচালক হিসেবে আমাদের সঙ্গে কাজ করতে ইন্টারেস্টেড? উনি বললেন অবশ্যই। তাই আমি বললাম যে কী নাটক করবেন? বললো পাগলা ঘোড়া। আরে বাবা, আমি শুনে একটুখানি মানে ছিটকে গেছি আর ভাদর সরকার, হ্যাঁ, একটু ছিটকে গেছি, কেননা একজন মারাঠি যিনি বাংলা বলেন না, ভাঙা ভাঙা বাংলা বলেন, তিনি কি করে বাংলা নাটক ডিরেকশন দেবেন আমাদের? পাগলা ঘোড়ার মতো একটা অত্যন্ত কঠিন নাটক। তো উনি বুঝলেন, ভীষণ মানে চালাক লোক, ভিতরটা বুঝতে পারেন। তো উনি বুঝলেন যে কি তুমি ভয় হচ্ছে যে আমি করতে পারবো কি না, চলো না একবার করি।
এবং আমি এই বছর উনি লিড ফেস্টিভ্যালে উনার অটোবায়োগ্রাফি রিলিজড হলো, অমর পালেকার ভিউ ফাইন্ডার বলে। ওইখানে একটা কিন্তু চ্যাপ্টার উনি মেনশন করেছেন আমাদের এই পাগলা ঘোড়ার উপরে। বাহ, এটা আমার আরেকটা বড় পাওনা যে বিদেশে থেকে আমাদের দলের মেনশন উনার অটোবায়োগ্রাফিতে স্থান পেয়েছে। মানে হিসেব মতো আপনি মোটামুটি অনেকগুলো না অ্যাওয়ার্ড পেয়ে গেছেন ভার্চুয়াল। হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি। মানে ওই অ্যাওয়ার্ডে তো বিশ্বাসী নই যে একটা অ্যাওয়ার্ড মঞ্চে গিয়ে পেলেন, সেখানে যাদের সঙ্গে মিট করেছেন আর যে অবধি যাত্রা আর কি এগোচ্ছে যেভাবে, আমার নিজেরই ইচ্ছে করছে শুনে, বিশেষ করুন যে ওই ফেস্টিভ্যালে যদি যেতে পারতাম, একটু ঘুরতে পারতাম। তো যাই হোক, এবার সেখানে যদি একটু আমাদের এই মানে ভেলকির দর্শক যদি বলেন যে কোথায় কী ফেস্টিভ্যাল, কী বিষয়, আরেকটু ডিটেলসে বলা যায়। তো আমরা ইউএসএতে প্ল্যান করছি, যেটা দুটো জিনিস হবে, ওনাকে দিয়ে আবার উদ্বোধন করাচ্ছি 20 বছর বাদে। এটা আমার একটা বিরাট পাওনা যে এখনো উনি সুস্থ শরীরে আছেন এবং আমাদের সঙ্গে আবার ফিরে যেতে মানে প্রচণ্ড এক্সাইটেড। শুধু তাই না, আমরা ইউএসএতে প্রথম ওনার এই বইটা লঞ্চ করব আমাদের ফেস্টিভ্যাল। আচ্ছা আচ্ছা, দুটো কাজ একসাথে ওখানে। বেশ। আচ্ছা, আরও যে কতগুলো জিনিস আমরা করতে চলেছি আর কি এবারে, আমাদের ফেস্টিভ্যালে যারা গত 20 বছর ধরে আমাদের সাথ দিয়েছেন, কলকাতা, বম্বে এবং আমেরিকা, যে ডিরেক্টরদের কাছ থেকে আমরা বারবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, যারা আমাদের সঙ্গে ট্রাভেল করেছেন মানে সারা পৃথিবীতে, সেই সমস্ত কিছু মানুষকে আমরা জীবনকৃতি সম্মান দিচ্ছি। আচ্ছা, তুমি নিশ্চয়ই মহেশ দত্তনের নাম নিশ্চয়ই শুনেছ, সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, লেখা প্রচুর নাটক বিভিন্ন জায়গায়। তা উনি আমাদের গত 3-4 বছর ধরে কনস্ট্যান্টলি একটা করে প্রোডাকশন দিয়ে আসছেন ওখানে, নন বেঙ্গলিদের নিয়ে, যারা বাংলা, কারণ উনি তো আর বাংলায় নাটক করতে পারবেন না, হিন্দি বা ইংরেজিতে। এবং ওনার চেকবের নাটকের প্রতি আমার ভীষণ একটা রয়েছে, দুর্বলতা রয়েছে আর কি। তো ওনাকে আমরা জীবনকৃতি সম্মান দিচ্ছি। এবং কলকাতা থেকে মেঘনাথ ভট্টাচার্য, যিনি আমাদের এই কাজগুলোকে একমাত্র বাঙালি পরিচালক হিসেবে ফেস্টিভ্যালের বিভিন্ন জায়গায় আমরা ফেস্টিভ্যালটাকে ছড়িয়ে দিয়েছে। এবং যেখানে আমার ছড়ানোর দরকার হয়েছে, আমি প্রথমেই ওনাকে ডেকে নিয়েছি যে আপনি একটু ওই জায়গায় যান। উনি কানাডাতে গেছেন, কানাডা গিয়ে নাটক করি, সেই নাটক আমরা এখানে নিয়ে এসেছি। উনি ওহাইওতে আমাদের একটা ফেস্টিভ্যালের শুরু হয়েছে গত 10 বছর ধরে, ওনাকে ওখানেও পাঠিয়েছে। ওহাইওতে আপনি ওদের সাথে যোগাযোগ আছে? ওহাইওতে আমার চেনা রয়েছে অরিজিৎ দা, আমার নাম বললেই হবে। আচ্ছা, অরিজিৎ আমার হাত ধরে ওখানে ফেস্টিভ্যাল শুরু করে, এমনি যোগাযোগ এখানে নাটক করতো আমি শুনেছিলাম, ওই আমাদের গ্রুপ, আচ্ছা, সৌরভ দা বললেই হবে যে পৃথিবীটা সত্যি ছোট, যোগাযোগ হবেই। তো যাই হোক, এই 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 সবকটা জায়গাতে আপনাদের উপস্থাপনা হয়েছে, মানে বারবার আপনারা করে যাচ্ছেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আর যে 20 বছরের যে মেজর যে মানে ভেলকিগুলো, এইটা আরেকটা ভেলকি যে জীবনকৃতি সম্মান দিচ্ছি। এবং আমাদের ওখানে একজন আমেরিকান ডিরেক্টরকে নিয়ে আমরা প্রচুর কাজ করেছি। ওই আমেরিকান নাটক নয় কিন্তু, এগেন ভারতীয় নাটক। যেমন আমি বলি, একটা এক্সাম্পল দিই, রবীন্দ্রনাথের 125তম জন্মবার্ষিকীতে আমরা ওই স্যাক্রিফাইস বিসর্জন নাটকটা ইংরেজিতে অনুবাদ করে, ওনার একটা ট্রান্সলেশন আছে, সেটা আমরা ইউজ করিনি। আমরা আরেকজনকে দিয়ে, সুদীপ্ত চ্যাটার্জিকে দিয়ে আমরা ওটাকে ট্রান্সলেট করিয়েছিলাম, করিয়ে ডিরেকশন দিয়েছিলেন ডক্টর প্রফেসর ফার্লে রিচমন্ড। উনি হচ্ছেন খুব ইন্টারেস্টিং, মানে এগুলো আমি খুঁজে খুঁজে বার করেছি আর কি, কে কোথায় আছেন, কাকে কীভাবে আমি ইউজ করতে পারি। তো ফার্লে রিচমন্ডের সঙ্গে আমার পরিচয় 90 সাল থেকে, এবং সেই পরিচয়টা হয়েছে আবার রুদ্রদার মাধ্যমে। উনি রুদ্রদার খুব বন্ধু ছিলেন। হ্যাঁ, উনি হচ্ছেন ইন্টারেস্টিং, আব্রাহিম আলকাজির কাছে এখানে দিল্লিতে পিএইচডি করেছেন। আচ্ছা, এবং উনি কনস্ট্যান্ট যে কাজটা করেছেন সেটা হচ্ছে সাউথ এশিয়ান থিয়েটার স্টাডিজের ডিরেক্টর হিসাবে ইউনিভার্সিটি অফ জর্জিয়ায় এখনও পড়িয়ে যাচ্ছেন দীর্ঘ সময় ধরে। ফলে উনার কানেকশনটা সাউথ এশিয়ান থিয়েটারের একটা বিশাল কানেকশন। এবং উনি আমি উনার সাথে কথা বলে দেখেছি, উনি আমাদের থিয়েটার নিয়ে, বিশেষ করে সংস্কৃত থিয়েটার নিয়ে যতখানি ওয়াকেবল, আমরাও ততটা নই। ওনাকে দিয়ে আমি এই জীবনকৃতি সম্মান, ওনাকেও জীবনকৃতি সম্মানটা দিচ্ছি এবারে। আচ্ছা, বেশ বেশ। এটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস। আর সবচেয়ে বড় যেটা কাজটা আমি এখন করতে যাচ্ছি, কারণ আমার যেটা মনে হয়েছে যে
আমারও তো বয়স হচ্ছে, আজকে কলকাতার দিকে তাকিয়ে আমি ভয় পাই যে বড় বড় দলগুলো একটা লোককে কেন্দ্র করে গড়ে উঠেছে, সেই লোকটা যখন চলে গেছে, খুব ভালো পয়েন্ট, খুব হ্যাঁ, তখন সেই দলটার আর কোনো নেই, অস্তিত্ব অস্তিত্ব নেই। নেই। ঠিক আছে, তো আমি সেটা দেখতে পাচ্ছি এখন থেকে যে হয়তো খুব অচিরেই সেই জায়গায় আমার দলও পৌঁছে যাবে যখন এটা কোনো অস্তিত্ব থাকবে ঠিক না। ঠিক। হ্যাঁ, তো এর সুরাহাটা কি? সুরাহাটা হচ্ছে দ্বিতীয় প্রজন্মকে আমাদের মধ্যে আস্তে আস্তে নিয়ে আসা, যাতে ওরা ব্যাটনটাকে ধরতে পারে। আমাদের ওখানে বেশ কিছু ছেলে মেয়ে আছে যারা পরিষ্কার বাংলা বলে, আমার নিজের ছেলের সহ। আচ্ছা, বাহ। এবং ওদের কথা শুনলে তুমি বুঝতে পারবে না যে ওরা কলকাতায় বড় হয়েছে না ওখানে ওখানে বড় হয়েছে। তো দেখো, আমি একটা জিনিস বুঝি, জোর করে কাউকে দিয়ে কিছু না না, করানো, এটা impossible। ভেতরে যদি ইন্টারেস্টটা তোমাকে একটু খুঁচিয়ে দিতে হবে। তুমি যদি দেখো আগুনটা ছাই চাপা আছে, এটা খুঁচিয়ে আগুনটাকে জ্বলিয়ে দাও। একদম। তাহলেই সেটা কিন্তু এটা জ্বলবে। বাংলামিটা থাকতেই হয় ভেতরে, না হলে তো। তো সেইটা আমি নোটিস করলাম, করে ওদেরকে আমি বললাম যে তোমরা আমার ফেস্টিভ্যালে এবারে পুরো ইভেন্ট ম্যানেজমেন্টটা তোমরা করবে, বাহ, এই দায়িত্ব অ্যান্ড ইউ বি ফেস অফ দি ফেস্টিভ্যাল। একটা উৎসাহ পেলো, মোটিভেশন পেলো, খুব সুন্দরভাবে ওরা প্রোগ্রামটাকে চালালো। এবছরে আমি যেটা করলাম, ওদেরকে বললাম তোমরা তো ফেস্টিভ্যালটা চালিয়েছো, এবারে ফেস্টিভ্যালের শুরুটা করবে তোমরা, ওকে। শুধু ইভেন্ট ম্যানেজমেন্ট না, পারফর্ম করে। আচ্ছা, এবার পারফর্ম করতে হলে আমাকে একটা স্ট্রাকচার হয়তো করতে হবে। তো আমি তখন ভেবে দেখলাম যে দুটো উপায় আছে। আমি যদি আমাদের যে লুপ্তপ্রায় শিল্প, অর্থাৎ মূকাভিনয়, যেটা এখন যোগেশদা চলে যাওয়ার পরে প্রায় চলে যেতে বসেছে, তো সেইটাকে যদি আমি নিয়ে আসতে পারি ওখানে, ওখানে মানুষ একটা নতুন জিনিস দেখবে যেটা অনেকদিন দেখেনি। প্লাস সুবিধা হচ্ছে যে আমাদের এই ছেলেমেয়েরা তারা অনেক কমফোর্টেবল ফিল করবে, একদমই। কেননা ল্যাঙ্গুয়েজের কোনো প্রবলেম থাকবে না। আমাকে শুধু বাঙালিদের মধ্যেই যারা বাংলা বলতে পারে তাদেরকে আমি আরও ওদের পুরো গ্রুপটাকে এটা কোনো ইয়ে বল। হ্যাঁ। দ্বিতীয়ত যেটা হবে যে এই মাইমের অ্যাক্টিং করতে গেলে যেটা একটু আগে বলছিলাম, শারীরিক প্রশিক্ষণ যে দরকার হয়, প্রচণ্ড। ওখান থেকে শুরু হবে ওদের জার্নি। আর ওইটাই তো ওরা একবার এনজয় করে, তাহলে কিন্তু মোটিভেশনটা তৈরি হয়ে গেল। একদম। তো এইটা আমি আরেকটা স্টেপ নিলাম। এই যে আপনি এটা করেছেন, এটা তো অসম্ভব একটা কাজ যেটা আপনি বাইরে করছেন। কলকাতা, মানে আমি তো কলকাতা ছেড়ে বেরোতে পারছি না, এখানেই রয়েছি। কলকাতায় কি দেখছেন, সেই স্কোপ দেখছেন? মানে আপনি যে বারে বারে আসছেন ঘুরে কলকাতায়, বা এখান থেকে মানুষজন যাচ্ছে, আপনি তো কথা বলছেন নিশ্চয়ই রাস্তাঘাটে, এখনকার জেনারেশন, কি লাগছে? আমি দেখতে পাচ্ছি একটা, মানে কি হয়, মানে এটা আমি ভাবি আর কি বসে বসে, যে স্বাভাবিকভাবে দেখা যায় যে যাদের বাবা মারা পেশাদারিভাবে থিয়েটার বা ফিল্মের জগতে গেছে না, তাদের ছেলেমেয়েরা কিন্তু ছোটো থেকে বাবাকে ফলো করতে থাকে। হ্যাঁ, তো তাদের মধ্যে ওই তাদের পুশ করতে হয় না, না না, হ্যাঁ, তারা কিন্তু অটোমেটিক্যালি ওই প্রফেশনটাকেই বেছে নেয়। একদম। আমি তিনটে ছেলের নাম বলছি তাদেরকে আমি খুব ক্লোজলি ওয়াচ করলাম কলকাতায় এসে। শান্তির ছেলে, কৌশিকের ছেলে, আর এই পার্থর ছেলে। আচ্ছা। এই তিনজনকে যে আমি দেখছি, ওদের সঙ্গে কথা বলেছি, লক্ষ্য করেছি ওরা কি করছে না করছে। আর এর আগে তো বেনুদার ছেলেরা তো এখন আরো বড় হয়ে গেছে অনেক। হ্যাঁ, তো এরা কিন্তু তৈরি হচ্ছে। হ্যাঁ, এরা হচ্ছে। প্লাস যেটা হচ্ছে, যেটা আমি আগে দেখিনি, দিনে দিনে দেখছি বাড়ছে, মফস্বলে এই হচ্ছে একটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ছোট ছোট দল তৈরি হয়েছে। হ্যাঁ, যারা ফেস্টিভ্যাল করছে, যারা বাইরে থেকে দল নিয়ে যাচ্ছে, নিজেরা নাটক করছে, ওদের দলকে এখন সবাই আবার এখানে ডাকা শুরু করেছে। তো আন্দোলনটা কিন্তু আবার ফিরে আসছে, নাট্য আন্দোলন। আমি ফিরে আসাটা দেখতে খুব পাচ্ছি। জরুরি কোথাও মনে হয়, খুব জরুরি। তো শেষের দিকে যাই আমরা, মানে শেষের দিকে পৌঁছে গেছি বোধহয়, একদম আমরা বর্ডার লাইনে পৌঁছে গেছি। আমরা শেষ করব, তার আগে আপনার কাছ থেকে আজকে, মানে আপনার মুখেই আজকে আমরা শুনবো শেষটুকু। আমি আজকে বলবো না যে আপনারা দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, ওগুলো বলে না হয় না, কেউ করেন না আপনারা, আমি জানি করবেনও না। তো আপনি একটু আপনার মতন করে এই ভেলকি, পাগলামো, নাটক মিলিয়ে যদি কিছু একটু বলেন সবাইকে, যদি নতুন করে কেউ নাটক করতে আসতে চায়। দেখো, আমি একটা কথাই বলবো যে আমি খুব একটা ধার্মিক লোক নই। হ্যাঁ, কারণ আমি অন্য রাজনীতি করতাম যখন ছাত্র জীবনে। আমি নই। হ্যাঁ, এবং সেই কতগুলো বিশ্বাস তৈরি হয়েছিল, সৎ বিশ্বাস, যেগুলো আমি এখনো পোষণ করি আমার জীবনে। আর রাস্তায় নেমে হয়তো আন্দোলন করতে পারি না, কিন্তু আমি বিশ্বাস করি। তো কিন্তু একজনের একটি কথা আমার বারে বারেই মনে হয়, থিয়েটারে লোকশিক্ষা হয়,
রামকৃষ্ণদেব যেটা বলে গেছিলেন। হ্যাঁ, গিরিশ ঘোষকে উনি মদ ছাড়িয়ে থিয়েটারে নামিয়েছিলেন। তো সেই লোকশিক্ষাটা কিন্তু হয় আমি মনে করি, কারণ আমি যেটা মনে করি যে থিয়েটার হচ্ছে সমাজের দর্পণ। একদমই। হ্যাঁ, তুমি তোমার নিজেকে আয়নার সামনে দাঁড়ালে যতটা চিনতে পারবে, ততটা কিন্তু মানে আলাদাভাবে চেনা খুব মুশকিল। মুশকিল, বারে বারে তো তাই এসছে না, মানে নাটক যেভাবে এসছে। হ্যাঁ, তো সেই সমাজের দর্পণটাকে যদি তুমি মানুষের সামনে তুলে ধরতে পারো এবং তারাও নিজেদের দেখতে পায় থিয়েটারের মাধ্যমে, অন্তত কিছুক্ষণের জন্য, তাহলে অন্তত ওই লোকশিক্ষাটা হয়তো হবে। আর আমি আমার নিজস্ব এই যে প্রোডাকশানটা নিয়ে এসেছিলাম, আমি শোয়ের পরে একটা কথাই বলেছিলাম, যে সেটা হচ্ছে যে আমাদের থিয়েটার কর্মীদের হয়তো মানুষের মতো রাস্তায় নেমে ঝান্ডা উঁচিয়ে কিছু করা সম্ভব হয় না, কিন্তু আমাদের প্রতিবাদের ভাষা হচ্ছে আমাদের নাটক। নাটক একই তো কাজ। সেটা রাজনীতি হতে হবে তার নেই, সমাজের যে ভালো কোনো বিষয়, যে কোনো বিষয়, হ্যাঁ, যে বিষয় নিয়ে আলোচনার খুব প্রয়োজন, সেটা নিয়ে আমরা বারে বারে আসবো। সেই জন্যই থিয়েটারটাকে বাঁচিয়ে রাখা দরকার। একদম একদম। তাহলে আজকের মানে ওনার প্রত্যেকটা ভেলকি আমরা শুনে নিয়েছি, কী কী ভেলকি করেছেন, মানে আমি তো ভাবতেই পারছি না। হয়তো ক্যামেরার অফ করার পরও আমরা একটু আলোচনা আরও বসবো যে আরও কী ঘটেছে। থ্যাংক ইউ সো মাচ। ব্যাস, আমার খুব ভালো লেগেছে, মানে দারুণ লেগেছে। মানে আমি চাইবো যে সজল যে প্রচেষ্টাটা নিচ্ছে, তাতে এরা হয়তো খুব বড় চ্যানেল নয়, কিন্তু মানুষের কাছে পৌঁছানোর জন্য বড় চ্যানেলের প্রয়োজন হয় না। ছোট চ্যানেল থেকেও যদি ঠিকমতো কাজ করা যায়, আমি ব্যক্তিগত উদাহরণ দিয়ে আবার বলছি, আমি যেভাবে আমার হাতটাকে ছড়িয়ে দিয়েছি এবং ঠিক ঠিক জায়গায় পৌঁছে গেছি এত বছর ধরে, ছোট চ্যানেল থেকেও কিন্তু সেভাবে নাড়া দিয়ে দেওয়া যায়। আপনারা ওদেরকে একটুখানি সাহায্য করুন, ওদের সঙ্গে কথা বলুন, মানুষকে নিয়ে আসুন কথা বলার জন্য, আরও মানুষকে সাবস্ক্রাইব করতে বলুন এই চ্যানেলটা।